কোটা আন্দোলন আদালতের উপর দায় না রেখে কোটা সমস্যা সমাধান করুন বললেন মেনন। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন আবেদ আলী, আছে অনেকের নাম। জানাবো কোটা বিরোধী আন্দোলনের আসল উদ্দেশ্য কি, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রত্যয় শি জিনপিংয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কোটা আন্দোলন আদালতের উপর দায় না রেখে কোটা সমস্যার সমাধান করুন বললেন মেনন। কোটা সংস্কারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলের এই নেতা বলেন, কোটা পুনর্বহাল বা বাতিল নয়, নারী প্রতিবন্ধী অনগ্রসর জাতিগোষ্ঠী জনপদ মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার যুক্তিযুক্ত সংস্কারই বাঞ্ছনীয় হবে। তাই আদালতের উপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধান নির্দেশিত আলোকে কোটা সমস্যার সমাধান করুন। স্বীকারোক্তিতে সব বলেই দিয়েছেন আবেদ আলী, আছে অনেকের নাম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। তথ্য যাচাই করে দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সিআইডি সূত্র। এদিকে গ্রেফতার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেওয়া হয়ে 11 জন আসামিকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। একই সঙ্গে মামলার জন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান আজ বুধবার কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির পাশাপাশি তদন্ত এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া এজাহারভুক্ত 14 জনকে গ্রেফতার অভিযান চলছে। আবেদ আলীর উদ্ধৃতি দিয়ে সিআইডি সূত্র বলছে, দীর্ঘদিন ধরে তিনি বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তবে 24তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে। 25তম ব্যাচের প্রশ্ন ফাঁসের সঙ্গে তিনি সহ আরও অনেকেই জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে পিএসসি শীর্ষ কর্মকর্তাদের আরও অনেকের গাড়ি চালিয়েছেন তিনি। তাদের অনেকেই প্রশ্ন ফাঁসের কোটি কোটি টাকা নিয়েছে বলে সিআইডিকে জানিয়েছেন আবেদ আলী। সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেরও জড়িত আছেন আবেদ আলী। ফাঁসকৃত প্রশ্ন রাজধানী ও নীলফামারীর একটি স্থানে প্রার্থীদের পড়ানো হতো বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম ডেসপাস রাইডার খলিলুর রহমানকে নিয়ে প্রশ্নপত্র সংগ্রহের পর সাজেদুল দিতেন আবেদকে। সর্বশেষ রেলের উপসহকারী প্রকৌশল নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের জন্য 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল তার, তবে পেয়েছেন 75 লাখ টাকা। এরপর চক্রের অন্য সদস্যদের মাধ্যমে সেই প্রশ্ন যার নির্ধারিত শিক্ষার্থীদের হাতে। পিএসসি অধীনে বাংলাদেশের রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত সোমবার আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করে সিআইডি। এদের মধ্যে আবেদ আলী সহ 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গতকাল সোমবার। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে পিএসসির দাবি, আবেদ আলী কখনো পিএসসির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি পিএসসির 3 জন সদস্য এবং একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। পিএসসির তথ্য অনুযায়ী চাকরি জীবনে আবেদ আলী পিএসসির সদস্য মুজিবুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক ও মোহাম্মদ হোসেন শেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন। এছাড়া একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন তিনি, তবে যুগ্ম সচিবের নাম উল্লেখ করেনি পিএসসি। কোটা বিরোধী আন্দোলনের আসল উদ্দেশ্য কি? কোটা সংস্কার নিয়ে আজ দেশের সর্বোচ্চ আদালত একটি আদেশ দিয়েছেন। হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার বিরুদ্ধে যেই রায় দিয়েছে সেই রায়ে স্থিতাবস্থা দিয়েছেন। ফলে এখন 2018 সালে সরকার সমস্ত কোটা বাতিল করে যেই পরিপত্রটি জারি করেছিল তা বহাল থাকবে। কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সুপ্রিম কোর্টের এই আদেশের পরও আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই আন্দোলন এখন কার স্বার্থে, কিসের স্বার্থে, সেই প্রশ্ন বড় করে সামনে এসেছে। কারণ আদালতে বিষয়টি ইতোমধ্যে মীমাংসার পথে এগোচ্ছে। আদালত জানিয়ে দিয়েছেন যে 4 সপ্তাহ পর অর্থাৎ আগামী 7ই আগস্ট এটির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে এবং তখন এই বিষয়গুলো সুরাহা হতে পারে। আদালতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যগুলো আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারেন। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শিক্ষার্থীদেরকে আন্দোলন ছেড়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তারপরও আজকে এই কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি কেবল একটি অশুভ ইঙ্গিতই বহন করে না,
বরং এটি আদালত অবমাননার শামিল। দেশের সর্বোচ্চ আদালতের একটি পরামর্শ এবং নির্দেশনা সকলের জন্য মানা বাধ্যতামূলক। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনের নেপথ্যে একটি দুরভিসন্ধি স্পষ্টভাবে এর মাধ্যমে ফুটে উঠেছে। কোটা সংস্কারের আন্দোলন যারা করছে তাদের আসল উদ্দেশ্য কোটা নিয়ে একটি সুষ্ঠু সমাধান নয়, তাদের আসল উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা, দেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করা। আজকে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির মাধ্যমে এটি স্পষ্ট হয়ে গেল, কারণ এখন দেশে কোনো কোটা নেই। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্রটি তা স্থগিত করা হয়েছে। এখানে সরকার কোনো পক্ষ নয়। কোটা আন্দোলনকারীরা যেমনটি দাবি করেছে যে তারা এই নিয়ে একটি কমিশন চান, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, তাদের ন্যূনতম জ্ঞান থাকা উচিত যে এই সমস্ত বিষয় তখনই করা যাবে যখন সর্বোচ্চ আদালত একটি ফয়সালা দিবে, কারণ এটি এখন একটি আদালতের বিচারাধীন ব্যাপার। এখানে সংসদ বা শাসন বিভাগের কোনো কর্তৃত্ব নেই। সংসদীয় গণতন্ত্রে সরকারের 3টি অঙ্গের পৃথক পৃথক মর্যাদা এবং আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। একটি বিভাগের দায়িত্বে আরেকটি বিভাগ যেন হস্তক্ষেপ না করে সেজন্য সাংবিধানিকভাবে কতগুলো সীমারেখা টেনে দেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক চেতনা হলে শাসন বিভাগ তার মতো করে কাজ করবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সংসদ তার মতো করে কাজ করবে। একটি বিভাগ যদি আরেকটি বিভাগের কাজে হস্তক্ষেপ করে তাহলে সেটি অনভিপ্রেত এবং গণতান্ত্রিক পদ্ধতি ও সুশাসনের পথে অন্তরায়। গায়ের জোর করে আন্দোলন করে কোনো দাবি আদায় করা যায় না যখন বিষয়টি আদালতে মীমাংসার জন্য অপেক্ষা করছে। যারা কোটা আন্দোলন করছে তারা আদালতে গিয়ে তাদের দাবির পক্ষে যুক্তি এবং কমিশনের কথা বলতে পারেন এবং সেই অনুযায়ী আপিল বিভাগ সরকারকে নির্দেশনাও দিতে পারে। কিন্তু সেটি না করে জনগণকে জিম্মি করে এই আন্দোলনের আসল উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করার দরকার সবার আগে। বাংলাদেশে 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রত্যয় শি জিনপিংয়ের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে অর্থনৈতিক সুবিধার প্যাকেজ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃঢ় সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বাংলাদেশকে গ্রান্ট বা সহায়তা, সুদমুক্ত ঋণ, কনসেশনাল বা ছাড়মুক্ত ঋণ ও বাণিজ্যিক ঋণ এই 4 ধরনের অর্থনৈতিক সুবিধার একটি প্যাকেজ দেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে চীনের প্রেসিডেন্ট নিজে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলেন। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এবং প্রয়োজনে আরাকান সেনাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী হাসান বলেন, প্রধানমন্ত্রীর এই চীন সফর শতভাগ সফল হয়েছে। চীনের প্রেসিডেন্ট বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করেন এবং চীনা সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। শি জিনপিং বলেন, 2025 সালে চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে উন্নত করে এই উদযাপনকে অর্থবহ করতে তারা প্রস্তুত। চীনের প্রেসিডেন্ট গুড গভর্নেন্স নিডস গুড পার্টি এবং সুশাসনের জন্য ভালো দল মন্তব্য করে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যোগাযোগ বৃদ্ধি ও বন্ধনের উপর জোর দেন উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি শি জিনপিং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ, কারিগরি, কৃষি ও উৎপাদন খাতের সহায়তা এবং ছাত্রবৃত্তির বৃদ্ধির আশ্বাস দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।